বাংলাদেশ টি-20 সিরিজ খেলছে। বাংলাদেশ টানা 2 ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে। বাংলাদেশ 8 উইকেট 9 উইকেটে জিতেছে। বাংলাদেশের প্রিপারেশন চলছে এশিয়া কাপের জন্য, সবাই আমরা জানি। এবং এই সিরিজটা শুরু হওয়ার আগে আমরা যা জানতাম বা আমাদেরকে যেই তথ্যগুলো ইনজেক্ট করা হয়েছিল সেগুলো হচ্ছে বাংলাদেশ পাওয়ার হিটিং করতে চায়, সেই অ্যাপ্রোচে ব্যাট করতে চায়, স্পোর্টিং উইকেটে খেলতে চায়। মানে স্পোর্টিং উইকেটে আপনি কখন খেলার পরিকল্পনা করবেন? যখন আপনি হাই স্কোর করার চেষ্টা করবেন, যখন আপনি আপনার দলের পুঁজিকে 180 200 চ্যালেঞ্জিং পর্যায়ে নিয়ে যাবেন, অথবা প্রতিপক্ষের এরকম টাইপেরই একটা পুঁজিকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, চেস ডাউন করার পরিকল্পনা করবেন আপনার অ্যাবিলিটি দিয়ে, তখন আপনি স্পোর্টিং উইকেট চাইবেন। স্পোর্টিং উইকেট চাওয়ার আরো একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশ আবুধাবিতে যে ম্যাচেসগুলো খেলবে, 3 ম্যাচ খেলবে সেখানটায়, হংকং এর বিপক্ষে, আফগানিস্তানের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে, গ্রুপ পর্বে এশিয়া কাপের ম্যাচেসগুলো, সেই ম্যাচেসগুলোতে আসলে এই টাইপের স্পোর্টিং টাইপের রান হয় টাইপের উইকেটে খেলা হবে। কিন্তু দিন শেষে বাংলাদেশ ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্যাপ্টেন, বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্কের কথার সাথে কাজের বড়ই অমিল। 2 ম্যাচ জিতেছে ভাই, আমরা সবাই জানি কি ব্যবধানে জিতেছে, সেটাও আমরা জানি। নাসুম কয়টা উইকেট পেয়েছে সবাই আমরা জানি। কিন্তু বাংলাদেশ এই 2 ম্যাচে অন্তত কতগুলো বল ব্যাটারদের দিয়ে খেলানোর সুযোগ ছিল, সেই বলগুলো তারা ফেস করায় নাই। শুধুমাত্র টস জিতে কাপুরুষের মতো আমি বলবো বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ফিল্ডিং করার যে ডিসিশনটা নিয়েছিল তার মাধ্যমে, সেই তথ্যটা কি আমরা ঠিকঠাক ভাবে জানি? একটু জানিয়ে দিই, অনেকে আমরা জানি। প্রথম ম্যাচে বাংলাদেশ 39 বল আগে জয় পেয়েছে, মানে 39টা বল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বা ব্যাটিং লাইন আপের যে যারা রয়েছেন তাদেরকে খেলানো প্রয়োজন বলে ম্যানেজমেন্ট মনে করে নাই। দ্বিতীয় ম্যাচে আরো বিধ্বংসী বাংলাদেশ, 41 বল আগে বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছে। এই 41টা বল বাংলাদেশের ব্যাটাররা ফেস করতে চায় নাই, বা ক্যাপ্টেন মনে করে নাই টস জিতে যখন তিনি ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন যে আমাদের 20 ওভার খেলা দরকার। যেই দলটা স্পোর্টিং উইকেটের দাবি তুলল, যেই দলের দাবি পূরণের জন্য মিরপুরের ধানক্ষেত থেকে সিলেটের স্পোর্টিং উইকেটে নিয়ে যাওয়া হলো ম্যাচেসগুলোকে, পুরো সিরিজকে, সেই দলের ক্রিকেটাররা, সেই দলের ম্যানেজমেন্ট, সেই দলের ক্যাপ্টেন, তারা ফেভারেবল অবস্থায়, মানে টস জেতা মানে তো আপনার ডিসিশন নেওয়ার সুযোগ রয়েছে, ফেভারেবল অবস্থায় থাকার পরেও ব্যাটাররা 20 ওভার ব্যাট করবে সেই সিদ্ধান্তটা নেয় না। আপনার দল যদি 20টা ওভার ব্যাটিং করে কত রান স্কোরবোর্ডে দিতে পারে স্পোর্টিং উইকেটে, সেই ধারণাই আপনি না নেন, সেই প্রিপারেশন যদি আপনি না নেন, পাওয়ার প্লেতে আপনার দল কতটা অ্যাটাকিং হবে আর ফিনিশিং রোলে যারা থাকবেন লাস্ট 4-5 ওভারে কত রান তুলতে পারে। বাংলাদেশে যেহেতু স্পেশালিস্ট 6 ব্যাটসম্যানের বেশি নেই, সাকিব আল হাসান নেই, সো এই 6 জন ব্যাটসম্যানের 5-6 কি রোলে থাকতে পারে, তাদের অ্যাবিলিটি কতটুকু, সেই পরীক্ষাটা যখন আপনি নেন না, কিন্তু বলেন পাওয়ার হিটিং উইকেট, পাওয়ার হিটিং কোচেসের কথা, পাওয়ার হিটিং অ্যাবিলিটির কথা, স্পোর্টিং উইকেটের কথা, ঠিক তখন আপনারা যে নিখাত ভণ্ডামি করেন সেটা আসলে প্রমাণ করার জন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। বাংলাদেশ দল প্রথম ম্যাচে 6.5 ওভার খেলতে হবে সেটা গুরুত্ব দেয়নি, মনে করে নেই। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা 7 ওভার বাকি থাকতে ম্যাচ শেষ করেছে। আচ্ছা, এই যে পাওয়ার হিটিং স্পোর্টিং উইকেটের কথা বলা হলো, সেখানটায় কি ওই নেদারল্যান্ডসের মতো প্রতিপক্ষ হিসেবে আপনারা যাদেরকে পাবেন তারা কি 136 102-3 রানে অল আউট হয়ে যাবে? সেখানটায় বাংলাদেশের চ্যালেঞ্জটা কি অনেকটা এরকম হবে যে 130 প্লাস একটা স্কোর প্রতিপক্ষ করবে আর আমি হচ্ছে সেটাকে চেস ডাউন করলে জিতে যাব? সেখানটায় কি চ্যালেঞ্জটা অনেকটা এরকম হবে যে 102-3 এর বেশি প্রতিপক্ষ করতে পারবে না আর বাংলাদেশ 9 উইকেটে জিতবে? ডিফারেন্ট চ্যালেঞ্জ ইজ ওয়েটিং ফর দ্য ব্যাটিং লাইন আপ। বাংলাদেশ দলের যদি খেলাটা দেখেন, বাংলাদেশ দলের যদি রিসেন্ট পাস্ট দেখেন, বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্টকে মজবুত করা, নট বোলিং। ওই যে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ ছোট রান চেস করেছে, সেটার পুরো কৃতিত্ব হচ্ছে কিন্তু বোলাররা তাদেরকে আটকে রাখতে পেরেছে। বাংলাদেশ যে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারিয়েছে, সেটার সিংহভাগ কৃতিত্ব কিন্তু বোলাররা অসাধারণ ডিসপ্লে করেছে। পাকিস্তানকে যে বাংলাদেশ ঘরের মাঠে হারিয়েছে, সেটারও কৃতিত্ব মেজরিটি বোলারদের। যদি তাই হয় তাহলে তো বোলিং ডিপার্টমেন্টে আমি ফেভারেবল অবস্থায় রয়েছি, কমফোর্ট জোনে রয়েছি। আমার সমস্যার জায়গা কোথায়? ব্যাটিং। সেই সমস্যার জায়গা যদি ব্যাটিং হয়, সেই ব্যাটারদেরকে আমি পুরো 20 ওভার খেলার চ্যালেঞ্জ দেই না। আমি ভয় পাই নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে গেলে তো আমার মান সম্মান চলে যাবে, অথচ আমি ব্যাক অফ দ্য মাইন্ডে সেই চিন্তাটা একবারের জন্য পুশ করি না যে নেদারল্যান্ডসের বিপক্ষে আমি হারি জিতে যাই হোক না কেন, এশিয়া কাপের প্রিপারেশনটা আমাকে আপ টু দ্য মার্ক করতে হবে। সেই পরিকল্পনা কেউ করে না।
সেই কথা কেউ বলে না। বুলবুল ভাইকে বলবেন, উনি বলবেন যে আমি তো আসলে এগুলো নিয়ে মাথা ঘামাই না, এগুলো ম্যানেজমেন্টের ব্যাপার। নাজমুল আবেদিন ফাহিমকে বলবেন এটা কোচ আর ক্যাপ্টেনের ডিসিশন। কোচকে বলবেন, বলবে আমরা সমন্বিতভাবে ডিসিশন নিয়েছি। ক্যাপ্টেন বলবেন তিনি আসলে আপনাকে কোনো জুৎসি উত্তর দেবেন। হারতেও পারি নেদারল্যান্ডসের বিপক্ষে, পরের ম্যাচে প্রথমে ব্যাট করতেও পারি। মানে তাদের মনে হয় যে খেলতেছে আর আমরা খেলা দেখতেছি, বিশাল আমাদেরকে কৃতজ্ঞ করতেছে বাংলাদেশ দলের কথাবার্তা শুনলে তাই মনে হয়। সালাউদ্দিন সাহেব বলেছেন যে বেশি আকাশে তুলেন না আর দ্রুত আকাশ থেকে নিচে নামায় না। বাংলাদেশ দল যখন দ্রুততম সময়ের মধ্যে একদিনের ব্যবধানে একই টাইপের বিতর্কিত সিদ্ধান্ত নেয়, তখন আসলে কোচের এই বক্তব্য সাধারণ মানুষ শোনার আগে তার দলের ক্রিকেটাররা যে শোনে না, ম্যানেজমেন্ট যে শোনে না, অথবা এমনও হইতে পারে যে ম্যানেজমেন্ট যেটা চিন্তা করছে সেটা সালাউদ্দিন সাহেবও নিজেও চিন্তা করছে যে আগে ব্যাটিং নিয়ে সেফ থাকি, বাংলাদেশ তো হ্যাট্রিক সিরিজ জিতে যাবে, তার মানে আমাদের কোনো টেনশন নাই, কোনো জায়গা থেকে সমালোচনা হবে না। ঠিক ওই জায়গাটায় আসলে বুমেরাং হয়। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করুন। এশিয়া কাপ তো এটা ফলোড বাই দ্য নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ ইন ইন্ডিয়া, যেখানটাও স্পোর্টিং উইকেটে খেলা হবে। মজার ব্যাপার কি জানেন, গত ওয়ার্ল্ড কাপে যদি আমরা খেয়াল করি, বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারাতে পারতো, বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালস খেলতে পারতো। জানেন, আফগানিস্তানের 115 বাংলাদেশ চেস করতে পারে নাই। সাউথ আফ্রিকা 113তে প্যাকেট হয়ে যাওয়ার পরও বাংলাদেশ 109 এর বেশি করতে পারে নাই 7 উইকেটে। 2024 জুনের গল্প বলছি। আই ওয়াজ দ্য উইটনেস অফ দ্যাট ডিসপ্লে, অফ দ্যাট পোর ডিসপ্লে। বাংলাদেশ ইউএস এর বিপক্ষে গিয়ে ইউএস এর কাছে হেরেছে। বাংলাদেশ রিসেন্ট পাস্টে পাকিস্তান ট্যুর করার আগে ইউএ এর কাছে টি-20 ফরম্যাটে হেরেছে। সবগুলোকে যদি আমি কম্বাইন করি, সবগুলোকে যদি আমি একটা আলোচনায় নিয়ে আসি, কি দাঁড়ায় জানেন? এই ডিফিটস গুলো, যেই জয়টা দরকার ছিল, প্রাপ্য ছিল, আফগানিস্তানের বিপক্ষে 115 চেস করা, সাউথ আফ্রিকার বিপক্ষে 113 চেস করা, বাংলাদেশ পারেনি অনলি ফর দ্য ফেলিওর অফ দেয়ার ব্যাটার্স। বাংলাদেশ যখন হেরেছে ইউএ এর বিপক্ষে, দ্যাট ওয়াজ অলসো দ্য কজ অফ আওয়ার ফেইলিং in batting department. That was also the cause of our failure in batting department against USA as well. যখন আপনার ব্যাটিং ডিপার্টমেন্ট এত প্রশ্নবিদ্ধ, যখন আপনি বড় চ্যালেঞ্জে গেলে ব্যাটাররা পারে না, ঠিক তখন ব্যাটারদের আপনি কোনোভাবেই 20 ওভার খেলানোর ব্যবস্থা করার সুযোগ পেয়েও সেটা করেন না। কত বড় প্রতারণা করা হয়েছে পুরো দলের সাথে এই ডিসিশনস গুলো নিয়ে। আমার আলটিমেট মিডল অর্ডারের স্ট্রেংথ কতটুকু সেটা আমি এখনো যাচাই করতে পারি নাই ভাই। সাইব একটা ম্যাচে রান করেছে, তাওহিদ হৃদয়ের যে ফর্মে ফেরা দরকার সেই সুযোগটা কি ম্যানেজমেন্ট করে দিয়েছে? তারা এমন ডিসিশন নেয় যেন তাড়াতাড়ি করে প্রতিপক্ষ অল আউট হয়ে যায় আর বাংলাদেশ 7 ওভার বাকি রেখে জিতে যায়। চিন্তা করে দেখতে পারেন, জাকের আলী অনেক কতদিন ধরে ব্যাট করে না ওই রোলে, আমরা কি সেই চিন্তাটা একবার প্রপারলি করতে পেরেছি? পারি নাই। আনটেস্টেড একটা সিচুয়েশনে আমরা এশিয়া কাপ খেলতে যাচ্ছি, অথচ আমরা বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা এরকম একটা গল্প বলে কনভিন্স করার চেষ্টা করলাম দিস ইজ দ্য প্রপার প্রিপারেশনস ফর দ্য এশিয়া কাপ। খেয়াল করে দেখুন, এই দলটা এশিয়া কাপে যাবে, এই দলটা এশিয়া কাপের পর বিশ্বকাপে যাবে। এই দলের ক্রিকেটাররা আনটেস্টেড অবস্থায় রয়েছে, এই দলের ক্রিকেটাররা ফেক কনফিডেন্স নিয়ে যাচ্ছে, এই দলের ম্যানেজমেন্ট একটা ফেক পপুলারিটির সন্ধানে রয়েছে যে আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে জিতবো, হ্যাট্রিক সিরিজ এনশিওর হবে এবং এশিয়া কাপে খারাপ করলেও কেউ কিছু বলবে না, কারণ রিসেন্ট পাস্টে তো আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই যখন একটা দলের পরিকল্পনা হয়, সেই দলটাকে নিয়ে স্বপ্ন দেখতে গেলে আপনি বারবার বাধাগ্রস্ত হবেন। বাংলাদেশ দলের পরিকল্পনা খুবই প্রশ্নবিদ্ধ, বিতর্কিত এবং খাঁটি ভাষায় বললে ভণ্ডামিতে ভরা। কথার সাথে কাজের কোনো জায়গায় কোনো মিল নেই। সবাই একটা সুন্দর ভাব নিয়ে থাকে, শুদ্ধ ভাষায় কথা বলে, দারুণ অ্যাটায়ারে থাকে, মিষ্টি মিষ্টি কথা বলে, সবাইকে এম্পাওয়ার্ড করা হচ্ছে এরকম একটা ভাব নেই। বাট এন্ড অফ দ্য ডে এদের বাইরের এবং ভেতরের রূপের মধ্যে বিশাল পার্থক্য ভাই, আকাশ আর জমিনের মতো। টেক কেয়ার।